শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বলো। জি স্যার। স্যার আমার নেটওয়ার্কে একটু সমস্যা, তো একটু দেরিতে কথা আসছে। আচ্ছা, এখন যেটা আলোচনা হচ্ছিল সেটা দেখো আগে। বেতন ডেবিট করার পর বললে সবকিছু লেখার পর তোমার তোমাদের যে কমিশন আছে এটা নির্ণয় করা হবে, সবকিছু লেখা হবে, এরপর কমিশন নির্ণয় করা হবে। যত ডাটা আছে তার সবকিছু লিখে কমিশন নির্ণয় করবা। তাহলে মূলধন হিসাবে যেগুলো আসে না সেগুলোর সাথে কোনো পার্টনার জড়িত থাকে না। পার্টনার যদি জড়িত না থাকে সেগুলোই মূলধন হিসাবে আসে না, এটা খেয়াল রাখবা। এখানে ডাইরেক্ট কোনো পার্টনার জড়িত নাই। সাধারণ সঞ্চিতি তহবিলের সাথে, অগ্রিম ভাড়ার সাথে আর বকেয়া মজুরির সাথে ডাইরেক্ট কোনো পার্টনার জড়িত নাই। এই জন্য এগুলো মূলধন হিসাবে, যেগুলি মূলধন হিসাবে আসবে না তার পরিমাণ এখানে বলা আছে যে সাধারণ সঞ্চিতি ৬,০০০ আসবে না, অগ্রিম ভাড়া ৪,৫০০ আসবে না, বকেয়া মজুরি ৩,৪০০ আসবে না। এনামুল, তুমি কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো, এনামুল দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনে কিছু? দেখতে পাচ্ছ এনামুল? হ্যালো। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। এরপরে আমাদের লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি হচ্ছে। এখানে লাভ ক্ষতি বন্টন হিসাবে যেগুলো প্রতিষ্ঠানে আয় এগুলো ক্রেডিটে যায়। নেট লাভ প্রশ্নে বলা আছে 1,80,000। নেট লাভের পর দেখা গেল যে তোমার প্রতিষ্ঠান আরো 4,500 টাকা অগ্রিম ভাড়া দিয়ে রাখছে। অগ্রিম ভাড়া দিয়ে রাখার কারণে প্রকৃত লাভ বেড়ে যাবে, এই জন্য ক্রেডিটে যাচ্ছে। ক্রেডিটে যাচ্ছে 4,500। মূলধনের উপরে সুদ শুরুতে যে মূলধন দিছিল তার উপরে 3,000, 4,000, 5,500 লেখা হলো। মূলধনের সুদ 3,400, 4,000, 5,500 হলো 10% হারে ধরে। সাধারণ সঞ্চিতিতে 6,000 টাকা স্থানান্তর করতে হবে বলা আছে। তাহলে সাধারণ সঞ্চিতিতে 6,000 স্থানান্তর করবা। বকেয়া মজুরি 3,400 বলা আছে, লিখবা। কিন্তু সাধারণ সঞ্চিতির উপরে কোনো পার্টনারের নাম এই জন্য হবে না যে সাধারণ সঞ্চিতির সাথে কোনো পার্টনার জড়িত নাই। এখন কথা হচ্ছে এই কমিশন ধরার সময় এখানে একটা কথা বলা আছে, তোমার ব্যবসা পরিচালনার জন্য 5% কমিশন পাবে এবং এই কমিশন সকল চার্জ ডেবিট করার পর নির্ণয় করা হবে। সকল চার্জ ডেবিট করার পরে নির্ণয় করবে মানে বোঝাচ্ছে যে কমিশন আগে লিখতে হবে, লিখে তা হবে কমিশন ধার্যের পরের নেট লাভের উপরে 5%। এইভাবে কোনো কথা বললে তখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এই সূত্র অনুযায়ী তমালের কমিশন বের হবে। কমিশন ধার্য করার পর কমিশন বললে গুণ 5/105 এই সূত্র দিয়ে কমিশন নির্ণয় করা হবে। তার আগে আবন্টনে কমিশন ছাড়া যা লিখেছো সব লিখতে হবে। আবন্টনে কমিশন ছাড়া কি কি লিখেছো?
যত ডাটা লেখা আছে নেট লাভ, অগ্রিম ভাড়া যোগ করবা, যোগ করে মূলধনের সুদ, সাধারণ সঞ্চিতি, বকেয়া মজুরি, সাধারণ সঞ্চিতি এগুলো মাইনাস করবা, মাইনাস করে যে টাকাটা আসবে তার উপরে 5% ধরবা। 5% অর্থ গুণ 5/105, এই সূত্র দিয়ে কমিশন নির্ণয় হবে। কমিশন নির্ণয়ের পর এই কমিশনটা আবার এখানে তমালের মূলধন হিসাব কমিশন দিয়ে লিখলা 7,742 টাকা। লেখার পর ক্রেডিট থেকে ডেবিটে সব ডাটা বাদ দিয়ে আসলো 1,54,558 টাকা। এই টাকা অংশীদারদের মধ্যে অনুপাত যেটা বলা ছিল 3:1:1, এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলেই তাদের বন্টনযোগ্য লাভের অংশ নির্ণয় হয়ে যাবে। ভাগ করে দিলে তাদের বন্টনযোগ্য লাভের অংশ এখানে আসলো 92,914। 3:1:1 মানে 1,54,858 গুণ 92,914। এইভাবে তুমি সবকিছু লিখবা, তাহলে তার মোট লাভের অংশ যেটা নির্ণয় হবে তাকে 3:1:1 অনুপাতে ভাগ করে দিবা। ভাগ করে দিলেই তার কমিশন লাভের অংশ চলে আসবে 92,914, 30,917, এভাবে চলে আসতেছে। তখন এই লাভের অংশগুলো নিজ নিজ মূলধন হিসাবে যাবে, যে যত পাবে তার ঘরে যাবে। 92,914, 30,972 এগুলো তমালের মূলধন হিসাবে যাবে। 92,914, 30,972, 30,972 এগুলো মাসুমের মূলধন হিসাবে যাবে। আবার এদের মূলধনের সুদ আছে 3,000, 4,000, 5,500, এটাও তাদের মূলধন হিসাবে যাবে। তারপর তমালের মূলধন হিসাবে কমিশন আসছে 7,772, তমালের মূলধন হিসাবে যাবে। এখানে আমাদের এরপরে চেয়েছে রফিকের মূলধন হিসাব। অতএব শুধু রফিকের মূলধন হিসাব তৈরি করবা। ডেবিট ক্রেডিট সাইড থাকবে, যেগুলো রফিক প্রতিষ্ঠান থেকে পাবে এগুলো ক্রেডিটে যাবে। ব্যালেন্স বিডি 40,000, লাভ ক্ষতি বন্টন দিয়ে মূলধনের সুদও পাচ্ছে 4,000, লাভের অংশ পাচ্ছে, বেতন 48,000 পাচ্ছে। বেতনের ব্যাপারটা লক্ষ্য করো। বেতন এখানে রফিকের বেতন ডেবিট করার পর বলার কারণে আবন্টনে আসেনি, কিন্তু রফিক প্রতি মাসে 4,000 টাকা বেতন পায়, যা সে উত্তোলন করেনি বলার কারণে এটা আবার উত্তোলন করেনি যেহেতু বলছে, তার মানে সে এখনো পাবে। যেহেতু পাবে এই জন্য মূলধন হিসাবে যাবে। আর সে তার উত্তোলন হচ্ছে, উত্তোলন এখানে বলা হচ্ছে রফিক 2 মাস অন্তর করে 400 টাকা করে উত্তোলন করে। 2 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করে তাহলে 6 বার উত্তোলন করবে। 4,000 গুণ 6 করলে 2,400 টাকা হবে তার বাৎসরিক উত্তোলনের পরিমাণ। 2,400 টাকা লিখবা। লেখার পর এখানে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে তার ব্যালেন্স সিডি বা ব্যবসা থেকে তার টোটাল মূলধন সহ পাওনার পরিমাণ হচ্ছে 1,20,572 টাকা। এটা ব্যালেন্স সিডি, মানে এই টাকায় সে প্রতিষ্ঠান থেকে পাবে।
কোথায় কার প্রশ্ন আছে বলো এবার বয়েজ কোথাও কারো প্রশ্ন আছে থাকলে বলো স্যার ক এর উত্তরটা আরেকবার দেখাবেন? স্যার যেগুলো সাথে পার্টনার জড়িত থাকে না সেগুলো মূলধন হিসাবে যায় না সেই হিসাবে কয়ের উত্তরে আছে যেগুলি মূলধন হিসাবে আসবে না তার মধ্যে আছে সাধারণ সঞ্চিতি ৬,০০০ তারপর অগ্রিম ভাড়া ৪,৫০০ বকেয়া মজুরি ৩,৪০০ এগুলো মূলধন হিসাবে যাবে না এটা দেখা হয়েছে তোমার বয়েজ কয়ের উত্তরটা দেখা হয়েছে জি স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার গ নাম্বারটা আরেকবার একটু। ক নাম্বারে দেখো যেগুলো প্রতিষ্ঠানে আয় এগুলো যাচ্ছে ক্রেডিটে আয় বা যেগুলো দিয়ে বিবেচনা করলে তার লাভের পরিমাণ বেড়ে যাবে যেমন নিট লাভ এটা নর্মাল আয় ১,৮০,০০০ অগ্রিম ভাড়া ৪,৫০০ এটা দিয়ে নিট লাভ এইভাবে বাড়ে যে তোমার নিট লাভ নির্ণয় করা আছে ১,৮০,০০০ তুমি দেখলা যে তুমি তো অগ্রিম দিয়ে রাখছো আরো মানুষকে ৪,৫০০ তাহলে তোমার প্রকৃত লাভ কি হবে বাড়বে না কমবে স্যার বাড়বে। এই জন্য ক্রেডিটে আর অগ্রিম ভাড়া যেহেতু ক্রেডিটে যাচ্ছে তার মানে বকেয়া মজুরি স্বাভাবিকভাবেই তার অপোজিট রিয়াকশন হবে ডেবিটে স্যার। বকেয়া মজুরি ডেবিটে মূলধনের যে সুদ ধরলা মূলধনের সুদ ধরবা যে পার্সেন্টেজ উল্লেখ আছে ওই পার্সেন্টেজ দিয়ে মূলধনের সুদ ধরবা যে পার্সেন্টেজ দেওয়া আছে ওই পার্সেন্টেজের সাহায্যে মূলধনের সুদ ধরবা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর ৬,০০০ প্রশ্নে বলা আছে স্থানান্তর যদি করো তাহলে তোমার লাভ আরো কমে যাচ্ছে এই জন্য ডেবিটে ৬,০০০ বকেয়া মজুরি ডেবিটে এখন কমিশনের ব্যাপারটা যেটা বললাম এটা আবার শোনো ক্রেডিটে যে ১,৮০,০০০ আর ৪,৫০০ যোগ করে সেখান থেকে ১২,৫০০ ৬,০০০ ৩,৪০০ বাদ দিয়ে যে টাকা হবে ওই টাকা হচ্ছে ১,৬২,৬০০ ১,৬২,৬০০ গুণ ৫ ভাগ ১০৫ এই সূত্র দিয়ে কমিশন নির্ণয় হবে কমিশন নির্ণয় হবে মানে এভাবে হচ্ছে এই জন্য যে কমিশন ধার্যের পর কমিশন বলার কারণে এভাবে হচ্ছে যেহেতু কমিশন ধার্যের পর কমিশন বলা আছে এই জন্য এইভাবে হচ্ছে এইভাবে ৭,৭৪২ টাকা আসলো এই ৭,৭৪২ টাকা কমিশন ডেবিটে লেখা লেখা লাগবে এরপর তুমি অন্যান্য অঙ্কের মতো বন্টনযোগ্য লাভ নির্ণয় করবা ১,৫৪,৮৫৮ টাকা সেখানে ক্রেডিটে আছে ১,৮৪,৫০০ এখান থেকে ডেবিটের ১২,৫০০ ৬,০০০ ৩,৪০০ ৭,৭৪২ মাইনাস করলে আসে ১,৫৪,৮৫৮ টাকা এই টাকা তাদের যে মুনাফা বন্টন অনুপাত আছে ৩:১:১ এই অনুপাতে ভাগ করে দিবা ৩:১:১ অনুপাতে এই টাকা ভাগ করে দিতে হবে এরপরে আর কার কি প্রশ্ন আছে বলো বয়েজ
শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো এখানে বলো আর কোনো কোশ্চেন যদি থাকে কোথাও। বলো। আছে আর কোনো প্রশ্ন করো? স্যার গ নাম্বারটা আর একবার দেখেন তো স্যার। কোনটা? স্যার গ নাম্বার। গ নাম্বার। রফিকের মূলধন হিসাব শুধু তৈরি করতে বলছে, এই জন্য রফিক প্রতিষ্ঠান থেকে যেগুলো পাবে এগুলো ক্রেডিটে যাবে। রফিক প্রথমে মূলধন দিয়েছিল 40,000, ক্রেডিটে গেল। মূলধনের সুদ দিয়েছে 4,000, ক্রেডিটে গেল। পাবে সে প্রতিষ্ঠান থেকে লাভের অংশ, আবন্টন থেকে বের হয়েছে 30,972 টাকা, বেতন 48,000, এটাও পাবে। এগুলো সব যোগ করে এখান থেকে ডেবিটের উত্তোলন 2,400 মাইনাস করলেই তার মূলধনের জন্য টোটাল পাওনার পরিমাণ বের হয়ে যাচ্ছে 1,20,572 টাকা। যদি তোমাকে প্রশ্ন ঘুরিয়ে বলা হয় যে রফিক প্রারম্ভিক মূলধন সহ ব্যবসা থেকে কত টাকা পাবে, তাহলে এই রফিকের মূলধন হিসাব নির্ণয় করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এখন আর কার কি প্রশ্ন আসছে বলো। আছে আর কারো কোনো প্রশ্ন? নাফিজ, নূর, শুনতে পাচ্ছ? নাফিজ, জি স্যার। এখানে তোমাকে আমাদের অঙ্কে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলেনি। যদি বলতো তাহলে রফিকের উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতা বলতে পারবা? রফিকের উত্তোলনের সুদ যদি যখন তোমার জানো সৃজনশীলে যেহেতু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, এটা না দিয়ে এখানে ক নাম্বারে বলা হলো যে রফিকের উত্তোলনের সুদ নির্ণয় করো, তখন কোন সূত্র দিয়ে নির্ণয় করবা আর কত টাকা হবে? বলতে পারবা? নাফিজ, এনামুল বলতে পারবা? এনামুল, রফিকের উত্তোলনের সুদ যদি নির্ণয় করতে বলে, মনে করো বললো 10% হারে, তখন কোন সূত্রের সাহায্যে উত্তোলনের সুদ নির্ণয় করবা? রফিকের উত্তোলনের সুদ নির্ণয় করতে স্যার বললে, এখানে হ্যাঁ বলো। স্যার জি স্যার। স্যার রফিক প্রতি 2 মাস অন্তর স্যার। স্যার হ্যাঁ শুনতেছি, বলো। স্যার রফিক প্রতি 2 মাস অন্তর স্যার 400 টাকা করে। উম, জি স্যার, প্রতি মাসে 4,000 টাকা করে বেতন পায়, যা সে উত্তোলন করেনি। স্যার এইটা বেতনের কথা জিজ্ঞেস করিনি। রফিক প্রতি 2 মাস অন্তর 400 টাকা করে উত্তোলন করে, যদি তোমাকে 10% হারে উত্তোলনের সুদ নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে বের করবা?
আর এইখানে স্যার 10% ফ্রি থাকবে, আর ওইখানে 6.5 মাস, অর্থাৎ সাড়ে মানে 6.5 মাস। এই সাইডে শুট করো তো স্যার। ক্লাস করার সময় সাইডে বলে রাখবা যে কোনো কথাবার্তা যাতে না বলে, বুঝছো? জি স্যার, ওরা হঠাৎ করে চলে আসছে। হুম, তো বলো তাহলে। কিভাবে তাহলে রফিকের? স্যার এইখানে স্যার পুরা বছরের স্যার হবে না, এখানে স্যার 6.5 মাসের সুদ নির্ণয় করতে হবে। সুদের হার কি কি থাকবে স্যার? এখানে সূত্রটা শুনে নাও, এবং ক্যালকুলেটর আছে সে কাছে। এখানে জি লিখো স্যার। 400 গুণ 2.5 গুণ 10, এগুলো লিখো, ডিভাইড বাই 100। এই সূত্র দিয়ে উত্তোলন সুদ নির্ণয় হবে। 400 গুণ 2 মাস অন্তর বললে গুণ 2.5 গুণ 100, না গুণ 10 ডিভাইড বাই 100। 400 গুণ 2.5 গুণ 10 কত হয়? কত হয়েছে তোমার? বলো। হ্যালো। 400 গুণ 2.5 গুণ 10 কত হয়? শুনতেছেন আমল? স্যার ক্যালকুলেটর স্যার পাচ্ছি অবশ্যই স্যার। ক্যালকুলেটর খুঁজতেছো এখন? হুম, ক্যালকুলেটর পাওনি এরকম কিছু? জি স্যার। পাওনি না পেয়েছো, কোনটা? স্যার পাই নাই। আচ্ছা, তাহলে আজকের শিক্ষা যেটা, যে ক্লাস শুরুর সময় ক্যালকুলেটর আগে থেকেই কাছে জি রাখতে স্যার। হবে, ঠিক আছে? জি স্যার। যা বললাম, 2.5 ভাগ 10, যদি উত্তোলনের সুদের হার 10% বলে তাহলে 10 ডিভাইড বাই 100, এই সূত্র দিয়ে উত্তোলনের সুদ নির্ণয় করবা। তো যাই হোক, শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকলা তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমাদের পরীক্ষা হবে, এটা মনে রাখবা। তোমাদের এমসিকিউ দিলেও সেখানে সেট হবে আর কি, আগের মতো একই সেটে পরীক্ষা হবে না, সাথে সাথে ক্রিয়েটিভ পরীক্ষা হওয়ারও তোমাদের সম্ভাবনা আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার ক্রিয়েটিভটা কি স্যার শর্ট কোশ্চেনের মধ্যে হবে? হ্যাঁ, এরকম হতে পারে যে একটা ছোট, তোমার এই যে এরকম অঙ্ক পুরো তুলে দিয়ে বলা হলো যে রবিকের উত্তোলনের সুদ কত, যদি উত্তোলনের সুদের হার